কমলিকা, এখান থেকে যে কথায় আসবো, মোহন ভাগবত তো বলেছেন, কিন্তু নরেন্দ্র মোদী নিজেই তো তার আগে থেকে তার কমিউনিকেশনের ধরন বদলে ফেলেছিলেন। প্রথম ভাষা না মিত্র বলেছেন, না ভাইও আর বেহেনও বলেছেন ফ্রেন্ডস। এই যে জেনজির কথা বলছেন মোহন ভাগবত, নরেন্দ্র মোদী অনেক আগেই তাদের ভাষায় কথা বলতে, তাদেরকে সম্বোধন করতে শুরু করেছেন। শুধু সম্বোধন নয়, এর জন্য কমিউনিকেশনের জন্য যে মাধ্যমটা বেছে নিয়েছিলেন সেটাও খুব ইন্টারেস্টিং। কোনো সরকারি সংবাদ মাধ্যম নয়, কোনো সংবাদ সংস্থা নয়, কোনো মিডিয়া বাইট নয়, তিনি নিজের ঘরে বসে, বোঝা যাচ্ছে নিজের মোবাইলের ডিভাইসটাতে, তার ফ্রেমটাও হয়তো সেই অর্থে ফটোগ্রাফিক্যালি ঠিক ফ্রেম বলা যাবে না, অ্যাকিউরেট ফ্রেম বলা যাবে না, কিন্তু তিনি তাতেই রেকর্ড করছেন, বার্তা দিচ্ছেন, এবং তাতে পরের দিনে 1 মিলিয়ন তার ফলোয়ার বাড়ছে। এটা যদি বলো একেবারেই শুধু। এবং তুমি এটাও দেখো অনির্বাণ, যে মাধ্যমটা যেরকম তুমি বলছিলে, সেই মাধ্যমে কোন জিনিসটা চুজ করলো, প্রথমে কোথায় তিনি হিট করলেন, ইনস্টা হিট করলেন। অর্থাৎ আমরা জানি যে জেনজি কি দেখে, জেনজি ইনস্টা দেখে, রেডিট দেখে, তারা কিন্তু ফেসবুক অত দেখে না। প্রথম হিট ইনস্টা। এবং কালকে যখন তিনি মন্ত্রিসভার সঙ্গে কথা বলছিলেন, যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি, তাদেরও বলা হয়েছে যে আপনারা কথা বলুন, আপনারা ইনস্টাতে নিজেদেরকে আনুন, সেই কথাও তিনি কিন্তু সেই বৈঠকের ভেতরে বলেছেন। এখানে একটা প্রশ্ন আমি না করে পাচ্ছি না। এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি তারা বুক বাজিয়ে বলেন তাদের সর্বভারতীয় সভাপতি সমস্ত দলের এবং নিজেদের দলের তরুণতম সভাপতিওয়ালা একটি দল, আমি দলই বলছি, তারা তাদের অর্গানাইজেশনাল পাওয়ার নিয়ে ইনস্টাগ্রামের মাধ্যমে, অর্থাৎ যে মিডিয়ামে আজকের জেনজি কথা বলে, সেখানে আউটরিচ করতে পারলেন না। নরেন্দ্র মোদীর সরকার তো তার একার নয়, এত বড় একটা মন্ত্রিসভা, গোটা মন্ত্রিসভার পরে এত তরুণ সাংসদ, তারা পারলেন না। এই জেনারেশন কোন ল্যাঙ্গুয়েজে কথা বলে, কোন কমিউনিকেশন ডিভাইসে কথা বলে, কি কমিউনিকেশনের মাধ্যম, সবটা সেই প্রধানমন্ত্রীকেই বুঝতে হলো। প্রধানমন্ত্রী তো প্রথম থেকে একটু অসন্তুষ্ট ছিলেন যে কায়দায় এই ছাত্র আন্দোলনকে হ্যান্ডেল করা হচ্ছে সেটা নিয়ে। সেটাকে আরেকবার প্রমাণ হলো না যে এই সরকারের ভিতরে তাহলে এখনো পর্যন্ত নবীনতম নাগরিকটির দেশের ভাষা বোঝার ক্ষেত্রে এবং তার কাছে পৌঁছানোর ক্ষেত্রে এখনো সেরা মাধ্যম সেই নরেন্দ্র মোদী। দেখো, এরকম একটা যখন পরিস্থিতি তৈরি হলো, তখন কি হয়, এরকম একটা ক্রিটিক্যাল পরিস্থিতি তৈরি হলে সেখানে সর্বোচ্চ অর্থাৎ ক্যাপ্টেনকে নামতে হয়। সুতরাং সেই জায়গা ধরেই যেটা মনে করা হচ্ছে যে স্বয়ং নরেন্দ্র মোদী তিনি নামলেন, এবং অবশ্যই যে প্রশ্নটা তুমি তুলছো সেই প্রশ্নটা উঠতে পারে, কিন্তু তার পাশাপাশি তুমি দেখো 48 ঘন্টার মধ্যে কিভাবে সলিউশনটার দিকে গেলেন, তিনি কিভাবে সলিউশনটার দিকে গেলেন, এবং একেবারে মাঝরাত্রে নিজে তিনি ভিডিও করলেন। এবং শুধু তাই নয়, 24 ঘন্টার পর কালকে বৈঠকের পরেও রাত্রিবেলা তিনি যে ধন্যবাদ দিলেন, সেটাও কিন্তু খুব, সেই জায়গাটায় কিন্তু একটা মুন্সিয়ানা রয়েছে, সেই ব্যাপারটাও কিন্তু অবশ্যই দেখার বিষয়। অর্থাৎ এই যে বোঝা গেল যে কোথায় সমস্যাটা হয়েছে, সেই সমস্যাটা আইডেন্টিফাই করে কেউ না, একেবারে ক্যাপ্টেন নিজে নামলেন। কিভাবে নামলেন, একেবারে যেরকম ভাবে জেনজি ফরম্যাট আর কি, একেবারে ক্যাজুয়ালি নামাটা যদি আরেকবার দেখাই কমলিকা, যদি একটু ফিরে যাই, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা হয়ে গিয়েছে, এটা এখন বাস্তবতা। দুপুর 3টের সময় আর মিনিট 22 মতো বাকি আছে সরকারের 3টে দাবি মেনে নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে আরেকবার বসার কথা। দুটো দাবি কালকেই তারা মেনে নিচ্ছেন বলে জানিয়েছিলেন। আন্দোলনকারীরা বলেছিলেন ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিটা কিন্তু নন নিগোশিয়েবল, অর্থাৎ এই দাবিটাতে তারা আপোষ করতে পারবেন না, এটা মানতেই হবে। সেটাও তাদের সঙ্গে আন্দোলনকারীদের সঙ্গে পরবর্তী বৈঠকে বসার 24 ঘন্টার একটা ডেডলাইন ছিল, তার অন্তত আধ ঘন্টা বা 40 মিনিট আগে সরকার মেনে নিলেন, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়ে দিলেন। কিন্তু হাউ দ্য বল স্টার্টেড রোলিং, কিভাবে বল প্রথম গড়াতে শুরু করলো, একটা ভিডিও প্রধানমন্ত্রী পোস্ট করলেন, ফ্রেন্ডস সম্বোধন করলেন, এরকম একটা আবহে যখন ধরে নিচ্ছিল বিভিন্ন বিদেশি শক্তি নরেন্দ্র মোদীর সরকারকে বোধহয় যথেষ্ট অজনপ্রিয় করে দেওয়া গেছে, একটা ভিডিও পোস্টের পরে এক্স স্যান্ডেলে লাফিয়ে নরেন্দ্র মোদীর ফলোয়ার সংখ্যা বাড়লো 1 মিলিয়ন, মানে 10 লাখ। কি ছিল সেই ভিডিওতে, কি ভাষা, কি ভঙ্গি, আসুন আরেকবার দেখে নিই। আচ্ছা, আসবো সেই ভিডিও প্রসঙ্গে, কিন্তু এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। দেবজিৎ বাবু, সরকারের কাছে পেশ করা আন্দোলনকারীদের 3টে দাবি পূরণ হয়ে গেল, সরকার পূরণ করে রাখলেন। 3টের পরে আজকের যে বৈঠক, তারপরে আর এই আন্দোলনের কোনো যথার্থ থাকবে না, প্রয়োজন থাকবে না বলে মনে করছেন? আন্দোলন আগে খুব একটা প্রয়োজনীয় ছিল বলে আমি মনে করছি না, এবং আন্দোলনকারী হিসেবে যারা সামনে এসে দাঁড়াচ্ছিলেন, যাদের মুখ এগিয়ে আসছিল, যাদের স্লোগান আমরা শুনছিলাম, ভারতের টুকরো হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ, কাশ্মীর মাঙ্গে আজাদি,
আর यही रहेंगे রাম লাল্লা আপ গলি গলি মে रहेंगे আল্লাহ না, এরকম একটা কিছু শুনছিলাম। এর সঙ্গে আশা করি নাইনটির কোনো সম্পর্ক নেই। তারা কেন্দ্রীয় সরকার একটা প্রশ্ন করছি দেবজিৎ বাবু, যদি একটু মন দিয়ে আমার প্রশ্নটা শোনেন এবং তারপরে উত্তর দেন। নিশ্চিতভাবে আপনি যেটা বলছেন সেটা আমরা চোখের সামনে দেখতে পেয়েছি, সেই গুন্ডামি এবং সোজা কথাতে উস্কানি দেওয়া হয়েছে এমন জনতার গুন্ডামি বা দুষ্কৃতী সমাজ বিরোধীদের গুন্ডামি কালকে আমাদের সহকর্মীরাও কলকাতার রাস্তায় টের পেয়েছেন। আমি এই প্রসঙ্গে আপনার সঙ্গে একদম একমত। কিন্তু যারা পরীক্ষা দেন, যারা পরীক্ষা দেবেন, যারা এবার পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিয়েছিলেন, এমন যে একেবারে সাধারণ ছাত্রছাত্রী, কি ঘটে যখন বিদেশি শক্তির খেলা চলে তখন একেবারে সাধারণের ক্ষোভটাকেই পুঁজি করা হয় আর নামিয়ে দেওয়া হয় সমাজ বিরোধীদের, যেটা বাংলাদেশে, নেপালে আমরা দেখেছি, শ্রীলঙ্কায় দেখেছি। অর্থাৎ এখান থেকে আন্দোলনকারীদের মধ্যে থেকে অ্যাকচুয়ালি যারা ছাত্র এবং তাদের যা প্রয়োজন সেই দাবিটাকে মিটিয়ে দিয়ে সরকার কি কার্যত এই বিদেশি শক্তির ফায়দা তোলার রাস্তাটাকে বন্ধ করে দিলেন না? সরকার কি কার্যত এদেরকে বিচ্ছিন্ন করে দিলেন না? সেটা একটা মত বটে, কিন্তু এই আন্দোলন করার একটা সুফলও আছে। কারা কারা দেশদ্রোহী, কারা কারা ভারত বিরোধী, কারা কারা এই চক্রান্তের অংশ হিসেবে কাজ করছেন তারা চিহ্নিত হয়েছেন। এই চিহ্নিতকরণটা খুব জরুরি ছিল। আর তারপরে তাদের বিরুদ্ধে যখন ব্যবস্থা নেওয়া হবে তখন একজনও আর বাইরে, খাঁচার বাইরে বেরিয়ে আসার মতন লায়ক থাকবেন না। আরেকটা প্রশ্ন করবো দেবজিৎ বাবু আপনাকে। প্রধানমন্ত্রী যে ভাষায়, যে ভঙ্গিমায়, যে কমিউনিকেশন ডিভাইসে এবং যে কায়দায় কমিউনিকেট করতে পারলেন জেনজির সঙ্গে, সেটা কি আপনি, আপনার মতো আরো যারা, আপনি একসময় খুবই অল্প বয়সে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন, এখনো সামলাচ্ছেন, এবং আপনি যুব মোর্চার দায়িত্ব সামলেছেন এই রাজ্যে, অত্যন্ত কঠিন একটা সময় আপনার দলের, তখন তো সরকারে ছিলেন না। সেই জায়গা থেকে আপনার কি মনে হয় প্রধানমন্ত্রী একই সঙ্গে আপনাদের জন্যও একটা শিক্ষণীয় পাঠ রাখলেন, কিভাবে জেনজিকে কমিউনিকেট করতে হয়, কিভাবে যদি তারা কোনো ভুলাইয়া ঢুকে পড়েও থাকে সেখান থেকে তাদের বের করে আনতে হয়? এই মুহূর্তে এই গ্রহের সব থেকে জনপ্রিয়তম রাজনৈতিক নেতৃত্ব হচ্ছেন শ্রী নরেন্দ্র দাস দামোদর দাস মোদীজি, ভারতের যশস্বী প্রধানমন্ত্রী। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তার শব্দচয়ন, তার শব্দ নিয়ে কথা বলা ইত্যাদি নিয়ে আমাদের কোনো রকম কোনো দ্বিধা থাকতে পারে না, আমরা সেটা জানি। অনেক ধন্যবাদ দেবজিৎ বাবু আপনাদের প্রতিক্রিয়ার জন্য এবং আমাদের সঙ্গে কথা বলবার জন্য। আমি আরো একবার পিসিআরকে বলবো, যেখান থেকে সবকিছু বদলে যেতে শুরু করলো, সব চক্রান্ত ব্যর্থ হওয়ার দিকে গড়াতে শুরু করলো এবং অবশেষে আজকে এসে অবশ্যই সবুজ আলো দেখা যাচ্ছে, এটুকু আমরা বলতেই পারি। এরপরেও যদি কেউ নতুন কোনো দাবি তুলে আন্দোলনে থাকার কথা ঘোষণা করেন তাহলে বুঝতে হবে তার আসলে অন্য উদ্দেশ্য আছে, সরকার সেটা স্পষ্ট করে দিতে পারলেন। সেখান থেকে ফিরে যাবো, অর্থাৎ সেই জায়গাটা যেখানে গত পরশু রাতে প্রধানমন্ত্রীর রেকর্ড করা সেই ভিডিও, সেই যে কথা বলছিলাম, সেই ভিডিও আরেকবার দেখাবো আপনাদের জন্য। थैंक यू फ्रेंड्स। कल देर रात आपसे मिलने का मौका मिल गया। मेरे जो वीडियो पोस्ट किया था उसको जिस प्रकार से आपने रिस्पॉन्ड किया, सकारात्मक सुझाव दिए, थैंक्स टू एवरीबॉडी। ये आपका प्यार बना रहेगा, हमारा नाता और अधिक सक्रियता से जुड़ता रहेगा। थैंक यू दोस्तों।